সুপ্রভাত। আজ আমি একটি ভিন্ন ঘরানার গ্রন্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি একটি সাহিত্যিক ইতিহাস বলা যেতে পারে। ব্যক্তিগত গদ্য বা নিবন্ধ গ্রন্থ বলা চলে একে। যার মূল উপজীব্য কিংবা প্রতিপাদ্য হচ্ছে আশির মধ্য গত শতাব্দীর বলাই বাহুল্য মধ্য পর্ব থেকে 90-এর আগ অব্দি আমাদের সাহিত্য বিশেষ করে কবিতার পরিমণ্ডলে যে উন্মাতাল একটি সময়, ক্ষুব্ধ, খুবই অস্থির এবং দ্রোহে পরিপূর্ণ একটি সময়ের ভেতর দিয়ে আমাদের শিল্পী, কবি, সাহিত্যিকেরা গিয়েছেন, তারই একটি সাহিত্যিক প্রতিবেদন বলা যেতে পারে। বইটির নাম সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ। তার একটি উপশিরোনামও রয়েছে কয়েকজন কবি, জনৈক স্বৈরশাসক এবং এক অস্থির সময়ের আখ্যান। এখানে সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ দুই অর্থেই হয়তোবা আমরা বিবেচনা করতে পারি। এক তো রয়েছে স্বৈরশাসক এরশাদ এবং তার যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাজনৈতিক অঙ্গনে, শিল্পী সাহিত্যের অঙ্গনে, সামাজিক পরিসরে। পাশাপাশি যদি আমরা মূলত কবিতার কথাই বিবেচনা করে থাকি, কবিতার পরিসরটুকু, তাহলে এখানে সম্রাট বলাই বাহুল্য একচ্ছত্র অধিপতি, সেই সময় বিশেষ করে শামসুর রহমান। আমরা জানি শামসুর রহমান তখন বিচিত্রার সম্পাদক ছিলেন, সাপ্তাহিক বিচিত্রার। সেখান থেকে এই স্বৈরশাসক এরশাদের সঙ্গে তার মনোমালিন্য এবং বিরোধের কারণে তিনি একসময় সেখান থেকে পদত্যাগ করেন এবং এই স্বৈরশাসক বিরোধী সাহিত্যিক আন্দোলনে, কবিতার বিদ্রোহে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফলে তিনি একজন সম্রাট এবং তার সঙ্গে আরও যারা ছিলেন ওই সময়ের প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কবি, সাহিত্যিকগণ, প্রবীণ, তরুণ সবাই, তারা একটি পক্ষ এবং তাদের একটি বিপক্ষ দল হয়েছিল। এই পক্ষে তারা জাতীয় কবিতা উৎসব করেছেন বহু বছর, সেটি এখনও হয়তো রয়েছে। তার বিপরীতে তাদের যে বিরুদ্ধ বা বিরোধী দলের কবি সাহিত্যিকেরা ছিলেন, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, এরকম কয়েকজন, তারা করেছিলেন এশীয় কবিতা উৎসব। তবে এই নিয়ে একটি দ্বন্দ্ব সেখানে চলছিল, একদিকে পদাবলী, আরেকদিকে কবিকণ্ঠ। তো সেই সময়টাকে বেশ আমি বলবো মুন্সিয়ানার সঙ্গে এবং দরদ দিয়ে আমাদের বর্তমান প্রজন্মের তরুণ লেখক, শিল্পী, কবিদের কথা ভেবেই সম্ভবত তিনি তুলে এনেছেন। এক ধরনের সাহিত্যের ঐতিহাসিকের গুরুদায়িত্ব পালন করে। এর আগেও মুশতাক এই ধরনের কাজ করেছেন। তার একটি গ্রন্থ তো অত্যন্ত বিখ্যাত হয়েছে। আমরা জানি আবুল হাসানের, আরেক কবি আবুল হাসান, তিনি অবশ্য তার আরও আগেই তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে, 75-এই তিনি প্রয়াত হয়েছেন। আবুল হাসানের জীবন নিয়ে একটি অসাধারণ গ্রন্থ তিনি রচনা করেছেন, ঝিনুক নীরবে সহ, খুবই জনপ্রিয় হয়েছিল। এবং সেটার ভিতর দিয়েও আমরা একেবারে মুক্তিযুদ্ধের পরপরের বা তার আগে থেকে শুরু করে যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক পরিসর, সাহিত্যিক পর্ব আমাদের বাংলাদেশের সাহিত্যে রচিত হয়েছিল, তারও বিবরণ তিনি তুলে এনেছিলেন। ফলে বোঝাই যাচ্ছে এই ব্যাপারে তিনি বেশ অভিজ্ঞ এবং সিদ্ধহস্ত। একজনও তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর খোঁজখবর রাখতে হয়, বইপত্র, নানা ধরনের সাহিত্যিক উপাদান, উপকরণ, বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলা, তাদের সাক্ষাৎকার ধারণ করা, বেশ রীতিমতো একটি গবেষণার কাজ। কিন্তু সেই যে বিদ্যায়তনিক যে শুষ্ক পাণ্ডিত্য পূর্ণ গবেষণা, সেটি নয়। এর সঙ্গে রয়েছে তার একটা প্রাণের সংযোগ, তার গভীর ভালোবাসা। আগেই বলেছে, মুশতাক নিজেও একজন কবি এবং বিশেষ করে কবিতা, শিল্প, সাহিত্যের প্রতি তার দায় এবং দরদ অসামান্য। তারই প্রতিফলন ঘটেছে এই গ্রন্থে। তো আজকে আমি এই গ্রন্থটি সম্পর্কে কিছু কথা বলতে চাই। তা শুরুতে আমি বরং বইটির যে প্রথম ফ্ল্যাপে যে একটি পরিচয় লিখে দিয়েছেন
এই সময়ের আরেকজন খুবই লিপ্ত, সক্রিয় এবং খুবই আমি বলবো একজনের তৎপর এবং অবহিত জন তরুণ মুহিত হাসান, তিনি লিখে দিয়েছেন। আমি সেই লেখাটি বরং চট করে পড়ে ফেলি, তাহলে এই বইটির উপপাদ্য উপজীব্য বিষয়ে আপনাদের সবারই একটা পরিষ্কার ধারণা হবে। মুহিত হাসান লিখছেন, 20 শতকের 80-র দশক বাংলাদেশের কবিতা ও কবিদের জন্য এক টালমাটাল সময়। দেশে জারি আছে সেনা শাসন, সিংহাসনে জেনারেল এরশাদ নির্লজ্জভাবে কবিখ্যাতি পেতে ব্যাকুল এহেন একনায়কের বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশবাসী। বেশিরভাগ কবিই দাঁড়াচ্ছেন নিপীড়িত মানুষের পাশে। বিপরীতে সংখ্যায় অল্প হলেও কিছু কবি আবার স্বার্থের খাতিরে নতজানু। দুই পক্ষই একদা ছিলেন পরস্পরের বন্ধু, কিন্তু সময় বড় নির্মম, মতাদর্শের ফারাক বিচ্ছেদকে অনিবার্য করে তোলে। সরকারি দৈনিকের বড় পদের চাকরি ত্যাগ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান পুরুষ হয়ে ওঠেন শামসুর রহমান। জনপরিসরে তিনিই তখন কবিতার সম্রাট। বখতিয়ারের ঘোড়ায় চেপে দূর অজানায় রওনা দেন নিঃসঙ্গ আল মাহমুদ। প্রবাসী শহীদ কাদরি একাকী, বেদনা বিধ্বস্ত দর্শক। খোলা কবিতা লিখে রাষ্ট্রযন্ত্রের রোষানলে পড়েন মোহাম্মদ রফিক। দ্রোহ প্রেমের আগুনে উদ্দীপ্ত অগণিত তরুণ কবি। গঠিত হয় জাতীয় কবিতা পরিষদ। মুক্তিকামী কবিদের লড়াই ধীরে ধীরে পরিণতি পায় জনতার সংগ্রামে। বিদ্রোহের আবহে কবিদের জীবনে নতুন প্রেম মাসে কিংবা বিচ্ছেদের মুখোমুখি হতে হয় তাদের। রাষ্ট্র, রাজনীতি, রাজপথ উথাল পাতাল, কবিদের ব্যক্তিজীবনেও অস্থিরতায় আক্রান্ত। তারাও কি ক্রমশ হয়ে উঠছেন একে অপরের ক্ষতবিক্ষত প্রতিদ্বন্দ্বী? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঘটনাবাহুল একটি পর্ব উঠে এসেছে এই উপন্যাসে। তো আগেই বলেছি, এই ছোট্ট প্রতিবেদনটি থেকেও আমরা পরিষ্কার বুঝতে পারছি কোন সময়ের কোন পর্বের এবং কোন মানুষজন ব্যক্তিবর্গকে নিয়ে এই উপন্যাসের এক ধরনের সাহিত্যিক ইতিহাসের গোটা পরিসরটি নির্মিত হয়েছে। অজস্র চরিত্র এখানে, মানে আমাদের শিল্প সাহিত্যের, বিশেষ করে সাহিত্য এবং কবিতার হেন কোনো ব্যক্তি বা চরিত্র নেই যে মোশতাক তুলে আনেননি। কিন্তু সেটি ঠিক প্রতিবেদন না, তিনি একটি বেশ নতুন একটা আঙ্গিক বেছে নিয়েছেন, অনেকটা এক ধরনের ব্যক্তিগত জার্নালের মতো করেই, আবার পাশাপাশি এই ইতিহাসের প্রতিবেদন ধর্মী কিছু আঙ্গিকও তিনি ব্যবহার করেছেন। কিছু চরিত্র, কাল্পনিক চরিত্র তৈরি করেছেন। জাহিদ ও সুরভি নামে একটি প্রণয় দম্পতি বা প্রণয়ী যুগল বলা যেতে পারে, তাদের চোখ দিয়ে তিনি দেখিয়েছেন। আবার সেই বাংলা সাহিত্যের, ধ্রুপদী সাহিত্যের কমলাকান্তকেও টেনে এনেছেন, যে একটি কমলাকান্তের দপ্তর, তিনি আসলে একটি প্রেসের কর্মী, যার সন্ধান তাকে দিয়েছেন আবিদ আজাদ, যার নিজেরই একটি প্রেস ছিল, শিল্পতরু। সেই কমলাকান্ত লেখকের হাতে একটি পাণ্ডুলিপি ধরে দেন, সেটি পাঠ করে তিনি এই ধরনের এই পর্বের এবং এই সময়ের নানাবিধ চরিত্রে, নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হন এবং নিজেও তিনি এগুলোতে অংশগ্রহণ করেন। কবিতা উৎসবগুলোতে যান, আবৃত্তির অনুষ্ঠানগুলোতে অংশ নেন। এই সব মিলিয়ে একটা বেশ, আমি বলবো, একটা খুব জটিল আবার পাশাপাশি খুবই সহজ পাঠ্য একটা ইতিহাসের বয়ান তিনি আমাদের দিয়েছেন, যে রাজনীতি প্রেক্ষাপটে রয়েছে পটভূমিতে, কিন্তু মূলত শিল্পের, মূলত সাহিত্যের এবং কবিতার এত চরিত্র সেখানে রয়েছে যে ওই সময়টা একেবারে জীবন্ত হয়ে উঠে আসে। একদিকে যেমন আমাদের 21, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বাধীনতার পরপরের যে অস্থির সময়, নতুন মূল্যবোধ গড়ে ওঠা, সামাজিক অবক্ষয়, সব কিছুই কিন্তু একটা অন্তঃশীলা স্রোতের মতো করে বইয়ের পেছন দিয়ে প্রবাহিত হয়েছে। চরিত্রগুলোর মধ্যে আগেই বলেছি, হেন কেউ নেই যে তিনি
আনেননি। সেখানে এমনকি এই অধমেও নামেরও উল্লেখ আমি দেখতে পেয়েছি। আমি ওই সময়টা আমি অবশ্য নিউ ইয়র্কে ছিলাম, কিন্তু সেখানে শামসুর রহমান একবার গিয়েছিলেন বেড়াতে। তাকে নিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান আয়োজন ইত্যাদি করেছিলাম। তার সাক্ষাৎকার নেওয়া, তাকে নিয়ে একটি প্রতিবেদন রচনা, একটি বেশ বড়সড় নিবন্ধই আমি রচনা করেছিলাম কবির সঙ্গে প্রবাসে নাম দিয়ে। তিনি দেখলাম সেখান থেকেও উল্লেখ করেছেন, সেখান থেকেও তিনি উদ্ধৃতি দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে মোশতাকের এই গ্রন্থটি লেখার পেছনে তার প্রচুর পড়াশোনা, অভিনিবেশ এবং যথেষ্ট এক ধরনের অনুসন্ধানী প্রবৃত্তি তিনি কাজে লাগিয়েছেন। এবং বইয়ের শেষেও আসলে তার একটি তালিকাও তিনি দিয়েছেন, সহায় সূত্র বইপত্রের প্রায় 3 পৃষ্ঠাব্যাপী তালিকা। এছাড়া প্রবন্ধ নিবন্ধ সাক্ষাৎকারের তালিকা দিয়েছেন, পত্রিকা রিপোর্ট, সম্পাদকীয় উপসম্পাদকীয় অনলাইনের লেখার তালিকা, প্রচুর। একেবারেই আমি মনে করি যে কোনো পিএইচডি অভিসন্দর্ভ লেখকও সম্ভবত এত গবেষণা, এত পড়াশোনা করেন এই গ্রন্থের জন্য। ফলে আর তার লেখার হাত অত্যন্ত প্রসাদগুণ সম্পন্ন, সুখপাঠ্য। ফলে সেই বইটি একেবারে প্রাঞ্জল একটি শিল্পের, সাহিত্যের, সময়ের প্রতিবেদন হয়ে উঠেছে। যে কারণে আমি এই গ্রন্থটিকে আজকের আমার প্রতিবেদনের জন্য পাঠ বেছে নিয়েছি। এবং আমি আহ্বান জানাচ্ছি আমাদের সাহিত্যের, বিশেষ করে কবিতার যারা উৎসাহী পাঠক এবং কর্মী, তারা যেন এই বইটি সংগ্রহ করেন এবং পাঠ করেন। তাদের কাছে একটা নতুন পর্ব এবং তার যাবতীয় বৈচিত্র্য এবং উপকরণ সমেত ধরা দেবে। তো আমি আমার প্রতিবেদন প্রায় শেষ হয়ে আসছে, ফলে ছোট্ট একটি লেখা আমি অংশবিশেষ পাঠ করে আমার আজকের এই আয়োজনের ইতি টানব। সেই তিনি ছোট ছোট অধ্যায়ে বিভক্ত করেছেন এই বইটিতে। সেরকমই একটি অধ্যায়ের নাম বিশ্ব বেহায়ার খপ্পরে। আপনারা বুঝতেই পারছেন কোন বিশ্ব বেহায়া কথা তিনি বলছেন, এরশাদের কথাই। তিনি বলছেন, আজ দ্বিতীয় জাতীয় কবিতা উৎসবের দ্বিতীয় দিন। শিল্পগুরু কামরুল হাসান আজকের সেশনের সভাপতি। এরশাদ এই বর্ষিয়ান শিল্পীকে যথেষ্ট হয়রানি করেছেন। কামরুল হাসান সেই ব্রিটিশ আমল থেকে আন্দোলনের মাঠে ব্রতচারী নাচের দলের মাধ্যমে প্রতিবাদ করতে শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছেন। সারাদিন একভাবে বসে থেকেও শিল্পীর মুখের হাসি ম্লান হয়নি। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে হাসি মুখে পাকিস্তান আমলে বহুল প্রচলিত এক প্রতিবাদী ছড়া কাটলেন, যাতে স্বৈরাচারের মাথায় কাঠের খড়ম দিয়ে আঘাত করার কথা কর্মপদ্ধতি রসিয়ে রসিয়ে বয়ান করা হয়েছে। উপায় রয়েছে জানা, মাথার উপরে সুপারি রাখিয়া কাষ্ঠ পাদুকা হানা। শ্রোতারা শুনে আমোদিত হয়ে হাততালি দিল। লুৎফর রহমান রিটার্ন মঞ্চের সামনের দিকে যাচ্ছিলেন, বসেছিলেন। তার মনে পড়ল 50-এর দশকে ফজলে লোহানী আর মুস্তাফা নজরুল ইসলামের অগত্যা নামের ব্যঙ্গ বিদ্রুপধর্মী সাহিত্য পত্রিকায় এই ছড়াটি প্রকাশিত হয়েছিল। অগত্যার পাঠকের চিঠিপত্রের বিভাগে একজন জানতে চেয়েছিলেন, আইয়ুব খানের স্বৈরাচারের জবাবে জনগণের কি করা উচিত। তার জবাবে সম্পাদকের স্মার্ট উত্তর ছিল এই ছড়াটি। পাঠকের চিঠি আর ছড়ায় তার উত্তর দুটোই সম্ভবত ফজলে লোহানী নিজেই লিখেছিলেন। অগত্যা ছিল কটাক্ষ আর শ্লেষে ভরা, তবে শ্লীলতার মাত্রা ছাড়িয়ে যায়নি কখনো। কিন্তু রক্ষণশীলদের গায়ে ঠিকই চাবুকের ঘা এসে লাগত। দীর্ঘ সময় মঞ্চে বসে কবিতা শুনতে শুনতে কবি রবীন্দ্র গোপের মতান্তরে মোহাম্মদ সাদিকের বাড়িয়ে দেওয়া কাগজ বা খাতায় কলম চালিয়ে কামরুল হাসান একটি ছবি আঁকছিলেন। সেই ছবিতে ফুটে উঠল স্বৈরাচার এরশাদ আর ইয়াহিয়ার মুখচ্ছবির মিশ্রণে আঁকা সেই দানবীয় মূর্তি আর হায়না কিংবা নেকড়ের মুখের একটা শঙ্কর প্রতিচ্ছবি। তিনি এই স্বৈরাচারকে বিশ্ব বেহায়া নাম দিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের একটি দানবীয় মুখের গড়নে আঁকা মুক্তিযুদ্ধের সময়কার তাঁর আরেকটা বিখ্যাত পোস্টারের স্মৃতি উস্কে দেয় এই নতুন ছবি। ইয়াহিয়ার বিরুদ্ধে তিনি এঁকেছিলেন, এই জানোয়ারদের হত্যা করতে হবে। ছবিটা আঁকার পরপরই তিনি মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন। নির্মলেন্দু গুণ মঞ্চের মাঝে এসে মাইক্রোফোনে ডাকলেন, বাবু তোমার গাড়ি নিয়ে চলে এসো। শেখ হাসিনাও সেদিন অনুষ্ঠানে এসেছিলেন। তাঁর গাড়িতেই পটুয়াকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছিল। মনে মনে অনেক আশঙ্কা থাকলেও শামসুর রহমানকে কবিতা পড়ার জন্য ডায়াসে যেতে হলো। উদ্বিগ্ন মনে বিষণ্ণ গলায় তিনি কবিতাটি পাঠ করেছিলেন। তোমার দুর্দিনে যারা শত্রুদের হাতে হাত রেখে খেলেছে করটি নিয়ে ভুতুরে জ্যোৎস্নায়,
এবং তোমাকে চড়িয়েছে সোৎসাহ নিলামে, যেমন অতীত লোভাতুর বণিকেরা লুণ্ঠিত রূপসীদের কৃতদাসীর মতো বেচা কেনা করতো বাজারে দিনারের বিনিময়ে, তারাই এখন সর্বদা তোমার সঙ্গে লতকালতকি করে। আর তোমার সাধের লাল গোলাপের জন্য যারা হুইল চেয়ারে পোহায় যৌবন, দেখো অস্তরাগ তারা দিয়েছে ঠেলে ব্যাপক ভাগাড়ে, সর্বদাই প্রস্তুত তাদের জন্য শত কাঠগড়া। বিবরে লুকিয়েছিল যারা গির্জের ইঁদুর হয়ে, ইদানিং তারা বনবেড়ালের রূপে তুমুল ঝাঁপিয়ে পড়ে শান্তির চাতালে, যখন তখন বসায় নখর দাঁত জায়মান সৌন্দর্যের গোলাপি কৃপায়। এই উল্টো রথ দেখে শপথ তোমার প্রেমের আমার আজ বড় বেশি দেশদ্রোহী হতে ইচ্ছে করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।